এইচএসসি পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্র আমরা একটা নতুন অধ্যায় নিয়ে হাজির হলাম, সেটা হচ্ছে আধুনিক পদার্থবিজ্ঞান। তো এটা হচ্ছে সৃজনশীল সাজেশন তোমাদের দেব। যে আধুনিক পদার্থবিজ্ঞানে তোমাদের হচ্ছে যতটুকু করসপন্ডিকে আমি টোটাল 6টা সৃজনশীল সিলেক্ট করছি। এই 6টা তুমি যদি কমপ্লিট করতে পারো তাহলে আধুনিক সৃজনশীল থেকে একটা সৃজনশীল মাস্ট বি আসবে, তোমরা একটা সৃজনশীলের অ্যান্সার খুব ভালোভাবে করতে পারবা। এবং এই সৃজনশীলগুলো অনেক সহজ। তুমি যদি 3টা থেকে 4টা সূত্র পারো তাহলে তুমি খুব সহজেই এই অধ্যায়ের সৃজনশীলগুলো অ্যান্সার করে নিতে পারবা। তো আমরা এখন এই অধ্যায়ের এই সৃজনশীল করার আগে আমি এই অধ্যায়ের কিছু বেসিক নিয়ে আলোচনা করব, বেসিক প্রপার্টি নিয়ে আলোচনা করব। আসলে যে এই প্রপার্টিগুলো জানলে তুমি খুব সহজেই সৃজনশীলগুলো আয়ত্ত করতে পারবা। তো প্রথমে যেটা আমি তোমাদের পড়াবো সেটা হচ্ছে, আচ্ছা, দৈর্ঘ্য, সময়, ভর, এই 3টা রাশি হচ্ছে ফিক্সড। সেটা হচ্ছে পুরাতন পদার্থবিজ্ঞান বা যেটাকে বলি চিরাচারিত পদার্থবিজ্ঞান। কিন্তু এইখানে যখন আসবো আধুনিক পদার্থবিজ্ঞানে এই 3টার কি হবে, পরিবর্তন হবে। সেই পরিবর্তনগুলো আমরা দেখব, ঠিক আছে? সেই পরিবর্তনগুলো আমরা একে একে দেখব। সেগুলো যদি আমরা পারি বা সেই সূত্রগুলো যদি আমরা জানি তাহলে আমরা এই সৃজনশীলগুলো খুব সহজেই সলভ করে ফেলতে পারবো। তো এখন প্রথমে যেটা দেখব যে দৈর্ঘ্য সংকোচন। প্রথমে কি হবে, দৈর্ঘ্য সংকোচন। তাহলে প্রথম যে স্টেপ সেটা হচ্ছে আমরা দেখব দৈর্ঘ্য সংকোচন। তার মানে তুমি কথাটা অর্থই বুঝে যাচ্ছ যে দৈর্ঘ্যের কি হয়, সংকোচন হয়। কখন দৈর্ঘ্যের সংকোচন হবে, সেটা যদি তুমি অনেক বেগে গতিশীল করো। হ্যাঁ, তুমি যদি একটা কাঠের বস্তু নিয়ে তুমি দৌড় পারো, তারপর বলো যে এটা দৈর্ঘ্য সংকোচন হচ্ছে, সেটা কিন্তু হবে না। সেটা অবশ্যই বেগটা অনেক তার বেগ হতে হবে 6/2, অর্থাৎ আলোর বেগের অর্ধেকের কাছাকাছি অথবা তার চেয়ে বেশি, কিন্তু আলোর বেগের সমান হওয়া যাবে না। তাহলে এই বেগে যদি গতিশীল করো তাহলে দেখতে পারবা যে তার দৈর্ঘ্য কমে যাচ্ছে। ধরো আমি একটা ছোট একটা খণ্ড নিলাম, এতটুকু খণ্ড নিলাম, তার আদি দৈর্ঘ্য আমি ধরে নিলাম হচ্ছে, এর যে আদি দৈর্ঘ্য সেটা L0। তাহলে L0 কি রিপ্রেজেন্ট করতেছে, আদি দৈর্ঘ্য বা স্থির অবস্থায় দৈর্ঘ্য, একই কথা। এটাকে আমরা বলবো স্থির কাঠামোতে দৈর্ঘ্য বা স্থির অবস্থায় দৈর্ঘ্য। এবং এটাকে আমি একটা বেগে গতিশীল করলাম এবং সেই বেগটা অনেক বেশি, তাহলে এর যে দৈর্ঘ্য হবে সেটা হবে L। এলটা তাহলে কি হবে, এলটা হবে হচ্ছে গতিশীল দৈর্ঘ্য বা গতিশীল কাঠামোতে দৈর্ঘ্য, একই কথা। তাহলে তুমি দেখতে পাবা যে আপেক্ষিকতার সূত্র থেকে তুমি দেখতে পাবা যে এলটা ছোট হয়ে যাচ্ছে এল ডটের চেয়ে, অর্থাৎ এল ডট ইজ গ্রেটার দ্যান এল। হ্যাঁ, তার মানে হচ্ছে আমাদের এই যে এলটা ছোট, যখন গতিশীল থাকবে এলটা ছোট দেখাবে, তখন এই দণ্ডটা একটু ছোট দেখাবে। সেটা কত পরিমাপ ছোট দেখাবে, সেটা সূত্র হচ্ছে এইরকম যে এল ইকুয়াল টু L0 রুট ওভার 1 মাইনাস b²/c²। এখানে যে বিটা কি, বিটা হচ্ছে এইটা হচ্ছে বেগ, আমরা কত বেগে গতিশীল করবো, আর সিটা হচ্ছে আলোর বেগ। তোমরা তো জানো আলোর বেগ কত, আলোর বেগ হচ্ছে 3 গুণন 10⁸। তোমরা জানো এটা। তাহলে c ইকুয়াল টু 3 গুণন 10⁸। এটা হচ্ছে আমাদের একটা সূত্র, সেটা হচ্ছে দৈর্ঘ্য সংকোচনের সূত্র। এই সূত্রটাই আমাদের লাগবে, এটা প্রচুর লাগবে আমাদের, এই সূত্রটা আমরা ইউজ করব অনেক। হ্যাঁ, এটা হচ্ছে কি, দৈর্ঘ্য সংকোচনের সূত্র। এবং L0টা হচ্ছে স্থির অবস্থায় দৈর্ঘ্য আর এলটা হচ্ছে গতিশীল অবস্থায় দৈর্ঘ্য। ওকে, এখন আমরা দেখলাম দৈর্ঘ্য সংকোচন নিয়ে আলোচনা করলাম। এখন আমরা দেখব হচ্ছে ভরবৃদ্ধি। তো তুমি বুঝতেই পারতেছো, ভরবৃদ্ধি মানে হচ্ছে যে ভর যেটা আছে সেটা থেকে বেড়ে যাবে। কখন বেড়ে যাবে, সেটাকে যদি অনেক বেগে তুমি গতিশীল করো, অবশ্যই সেটা কত হতে হবে, c/2 এর কাছাকাছি, মানে আলোর বেগের অর্ধেক বেগে বা তার চেয়ে বেশি, কিন্তু আলোর বেগের সমান হওয়া যাবে না। ঠিক আছে? তো আমরা ভরবৃদ্ধি, ধরো আমরা একটা বস্তু আছে, এই বস্তুটার ভর হচ্ছে আদি ভর, সেটা হচ্ছে m0। তাহলে m0 হচ্ছে স্থির অবস্থায় ভর বা আদি ভর, স্থির অবস্থায় ভর। আর ধরো গতিশীলতা, আমি বিটাকে অনেক বেগে গতিশীল করলাম, এই বস্তুটাকে অনেক বেগে বা ভি বেগে গতিশীল করলাম, তখন গতিশীল ভরটা হচ্ছে m। তাহলে m হচ্ছে গতিশীল ভর। ওকে, তাহলে আমরা এই দুইটা প্রপার্টি জানলাম এবং এই যে কতটুকু ভর বৃদ্ধি পাবে সেটা আমরা বের করতে পারবো। তখন এখানে কি বলা হচ্ছে যে m ইজ গ্রেটার দেন m ডট, অর্থাৎ m ডটের যে মান হবে
সেই মানের চেয়ে এমটা বড় হবে। ধরো স্থির অবস্থায় ধরো আমাদের এই বস্তুর ভর ছিল 3 কেজি ধরে নাও, কিন্তু দেখবা গতিশীল অবস্থায় এর ভর বেড়ে যাবে, ধরো 4 কেজি বা 5 কেজি হয়ে যাবে। বুঝতে পারছো? এইটাই বোঝাচ্ছে। সেটা বের করার সূত্র হচ্ছে এরকম যে m ইকুয়াল টু হচ্ছে m নট তারপর রুট ওভার 1 মাইনাস বি স্কয়ার বাই সি স্কয়ার। এটা হচ্ছে তোমাদের ভর বৃদ্ধির সূত্র। এই সূত্রটা তুমি জানলেই অঙ্ক করতে পারবা, কোনো প্রবলেম নাই, এবং এতটুকু বেসিক জানলে তুমি সবকিছুই করতে পারবা। হ্যাঁ, ওকে। এখন আমরা দেখব সময় সম্প্রসারণ বা কাল দীর্ঘায়ন, যেটাকে বলা হয় কাল দীর্ঘায়ন বা সময় সম্প্রসারণ। কাল দীর্ঘায়ন বা যেটাকে বলি সময় সম্প্রসারণ বা প্রসারণ। সময় প্রসারণ, এই সূত্রটা একটু উল্টা। এই সূত্রটা তোমাদের সবাইকে মনে রাখতে হবে, এবং এই সূত্রটা উল্টা সূত্র, সবসময় মনে রাখতে হবে। এখন আমি ধরো একটা মহাকাশে আছি, এটা ধরো আমাদের মহাকাশ, আমরা ধরে নিলাম এটা মহাকাশ, ঠিক আছে। এখন আর এইটা হচ্ছে আমাদের পৃথিবী, এটা আমাদের পৃথিবী। এই পৃথিবীতে ধরো আমি এখানে স্থির অবস্থায় আছি, আমি এখানে কি অবস্থায় আছি? স্থির অবস্থায় আছি। আর আমার এক বন্ধু, তাকে আমি মহাকাশে পাঠিয়ে দিছি, নাসার মাধ্যমে তাকে আমি কি করলাম? মহাকাশে পাঠিয়ে দিলাম। এই বন্ধু ঘড়ি নিয়ে অবশ্যই যাবে, যেহেতু তার টাইমটাকে ম্যানেজ করতে হবে, সে অবশ্যই ঘড়ি নিয়ে যাবে। হ্যাঁ, তো তার কাছে ঘড়ি আছে। হ্যাঁ, তো তার কাছে ঘড়ি থাকার পর সে ঘড়িতে যেখানে 2 মিনিট সময় ব্যয় করে, এখানে ধরো এর যে ঘড়ি আছে, এই ঘড়িতে যে টাইমটা দেবে সেটার নোটেশনটা হবে টি নট। এটা ইম্পর্টেন্ট। এটা তাহলে টি নট কি বোঝাচ্ছে? ও কিন্তু গতিশীল, মহাকাশে যখন থাকবে তখন অবশ্যই গতিশীল। হ্যাঁ, তাহলে এই যে টি নটটা, এই টি নটটা কিন্তু গতিশীল সময় বোঝাবে, গতিশীল কাঠামোতে সময়। এটা ইম্পর্টেন্ট, গতিশীল কাঠামোতে সময়। কিন্তু বাকিগুলা যেটা দেখলাম, যেমন এম ডট এল ডট দেখলাম, এগুলা কিন্তু স্থির অবস্থায় ভর এবং দৈর্ঘ্য। কিন্তু এইটার ক্ষেত্রেই শুধু উল্টা, যে টি নটটা তাহলে কি হবে? টি নটটা হবে গতিশীল কাঠামোর সময়, যে মহাকাশে থাকবে তার হচ্ছে সময় হবে টি নট। এবং আমি যে স্থির অবস্থায়, এই যে এখানে আসছি, পৃথিবীতে আসছি, এখানে আমি পৃথিবীতে আসছি, এই স্থির অবস্থায় পৃথিবীতে যে টাইম, সেই টাইমটা হবে টি। তাহলে টি ইকুয়াল টু স্থির কাঠামোতে সময়। হ্যাঁ, কাঠামোতে সময়, এই জিনিসটাই শুধু টাইমের ক্ষেত্রে উল্টা, এবং এইটাই সবার প্যাচ লেগে যায়। হ্যাঁ, অনেকের এই সমস্যা নিয়ে অনেকে ভুগতে থাকে। কিন্তু আমরা এটা ফিক্সড করে মনে রাখবো যে উল্টা, সবসময় বলবো কাল দীর্ঘায়ন বা সময় সম্প্রসারণটা উল্টা। এবং টি নটটা কি রিপ্রেজেন্ট করবে? টি নটটা হচ্ছে গতিশীল কাঠামোতে সময় রিপ্রেজেন্ট করবে, আর এই টিটা কি রিপ্রেজেন্ট করবে? টিটা হচ্ছে স্থির কাঠামোতে সময় রিপ্রেজেন্ট করবে। এখন এই যে আমার যে বন্ধু, সে মহাকাশে আছে, তার কাছে মনে করো যে সে একটা কাজ করতে 2 মিনিট সময় ব্যয় করলো, তাহলে কত হলো টি নট? টি নটটা হচ্ছে 2 মিনিট। কিন্তু আমি ওর কাজটা যদি দেখি, বা আমি যদি ওই কাজটা অবজারভেশন করি পৃথিবী থেকে, তাহলে আমার কাছে মনে হবে সেই কাজটা ও করছে 4 মিনিট যাবত। তাহলে দেখো সময় কিন্তু বেড়ে গেল। যেটা আমার বন্ধুর কাছে, যে মহাকাশে ছিল, তার কাছে 2 মিনিট, আর পৃথিবীতে আমার কাছে সেটা 4 মিনিট। তার মানে সময় বেড়ে যাচ্ছে। এবং এইখানে কে বড়? এইখানে হচ্ছে টি নট ইজ গ্রেটার দেন টি নট। এটা ইম্পর্টেন্ট। অর্থাৎ গতিশীল কাঠামোতে সময় কমে যায়, আর স্থির কাঠামোতে সময় বেড়ে যায়। এটা খুবই ইম্পর্টেন্ট। গতিশীল কাঠামোতে সময় কমে যায়, স্থির কাঠামোতে সময় বৃদ্ধি পায়। ঠিক আছে? তো এরকম হয়, মহাকাশে যদি কেউ 20 বছর কাটিয়ে আসে, হ্যাঁ, তাহলে দেখবা যে তার পৃথিবীর সময় অনুযায়ী 40 বছর হয়ে গেছে। হ্যাঁ, পৃথিবীর অনুযায়ী তার 40 বছর হয়ে গেছে। এটাই ছিল। এবং এই যে ক্যালকুলেশন, এই ক্যালকুলেশন কিভাবে করা যায়? ক্যালকুলেশন বা সূত্রটা হচ্ছে এরকম, যে টি ইকুয়াল টু টি নট রুট ওভার 1 মাইনাস বি স্কয়ার বাই সি স্কয়ার। এটাই হচ্ছে আমাদের টাইম ক্যালকুলেশন করার সূত্র। আর এই যে সবসময় মনে রাখতে হবে, টি নটটা হচ্ছে গতিশীল কাঠামোতে সময়, আর টিটা হচ্ছে স্থির কাঠামোতে সময়। এই যে আমি যে পৃথিবী থেকে অবজার্ভ করতেছি, এইটা হচ্ছে টি। ওকে, এবং অলওয়েজ বি টি ইজ গ্রেটার দেন টি নট। ওকে, এতটুকু তুমি জানলে, আর একটা জিনিস জানতে হবে, সেটা জানলেই তুমি সকল অঙ্ক করতে পারবা। সৃজনশীল যত আছে, এই পার্টের যত সৃজনশীল থাকবে, তুমি খুব সহজেই করে ফেলতে পারবা, জাস্ট একটু বুঝে গেলেই। এখন আরেকটা জিনিস তোমাদের দেখায়, যে ই ইকুয়াল টু
এমসি স্কোয়ার, আইনস্টাইনের সেই বিখ্যাত সূত্র। হ্যাঁ, ভরকে শক্তিতে রূপান্তর করা, এটা হলো আইনস্টাইনের বিখ্যাত সূত্র। ই ইকুয়াল টু এমসি স্কোয়ার, তোমরা জানো এই এমটা কিন্তু গতিশীল কাঠামোতে ভর, এই যে এমটা হলো গতিশীল কাঠামোতে ভর, ঠিক আছে, গতিশীল কাঠামোতে ভর। এবং এটা লেখা হয় এরকম যে এটা এইভাবে লেখা যায় ই ইকুয়াল টু এম মাইনাস এম নট সি স্কোয়ার। এটা লেখা যাবে কখন, যে যখন কোন একটা স্থির অবস্থায় আছে সেটাকে তুমি গতিশীল করলা, হ্যাঁ, তখন এই যে এম মাইনাস এম নট বাই সি স্কোয়ার। এবং এটার আরেকটা নাম আছে, সেটা হলো ক্ষুয়ে যাওয়া ভর, অর্থাৎ যতটুকু মানে স্থির অবস্থায় যতটুকু ভর ছিল আর গতিশীল অবস্থায় যতটুকু ভর হলো তার পার্থক্য করলে আমরা এখান থেকে কি বের করতে পারবো, গতিশক্তি বের করতে পারবো, বা শক্তিতে রূপান্তর হবে সেটা আমরা খুব সহজে বের করতে পারবো। তাহলে এই যে টোটাল 4টা সূত্র, হ্যাঁ 4টা সূত্র যদি তুমি পারো তাহলে এইখান থেকে একটা ম্যাথ আসবে সৃজনশীলে, তুমি খুব সহজেই করে ফেলতে পারবে এবং খুব সহজ। হ্যাঁ, মানে অত ঝামেলা নেই, অনেকগুলো সূত্র তোমাকে মুখস্থ করতে হবে না, অনেকগুলো জিনিস তোমাকে মনে রাখতে হবে না, জাস্ট এই 4টা সূত্র তুমি যদি মনে রাখো তাহলে খুব সহজেই করে ফেলতে পারবা। ওকে, আশা করি তোমরা এই 4টা সূত্র অবশ্যই আগে পড়ে নিবা, তারপর ম্যাথগুলো করবা। এখন আমি সৃজনশীলগুলো করে দেবো তোমাদের, এবং এক ভিডিওতেই আমি তোমাদের টোটাল 6টা সৃজনশীল করে দিব। ওকে, তাহলে আসো এখন প্রথম সৃজনশীল আমরা করে ফেলি। দেখো প্রথম সৃজনশীল যেটা বলছে যে তোমার বন্ধু একটি অতি দ্রুত গতি সম্পন্ন কাল্পনিক গাড়িতে, সেটা কাল্পনিক, সেটার বেগ কত 0.676 সি, এটা কিন্তু সি হচ্ছে আলোর বেগ, এটা সি, গতিতে তোমার পাশ দিয়ে চলে গেল। এখন গাড়িটি এত মিটার লম্বা বলে তোমার মনে হলো যে আমার পাশ দিয়ে যেহেতু চলে গেল তাহলে অবশ্যই সেটা গতিশীল আছে এবং অনেক বেগে গতিশীল আছে, ঠিক আছে। আর আমার পাশ দিয়ে চলে গেছে, তাহলে এই যে আমাদের এই যে দৈর্ঘ্যটা হবে, এই দৈর্ঘ্যটা কিন্তু আমাদের অবশ্যই এল হবে, কারণ গতিশীল অবস্থায় দৈর্ঘ্য, আমি গতিশীল অবস্থায় দেখতে পাচ্ছি তাকে, তাহলে এলটা কি হবে, গতিশীল দৈর্ঘ্য। তো এত মিটার লম্বা তোমার মনে হলো, তাহলে স্থির অবস্থায় গাড়িটির দৈর্ঘ্য কত ছিল এটা তোমাকে বের করতে হবে। স্থির অবস্থায় হচ্ছে এল নট তোমাকে বের করতে হবে। তাহলে দেখো সবই দেওয়া আছে, জাস্ট অঙ্কটা করে ফেললে হবে। যা দেখো এখানে কি কি দেওয়া আছে আমি লিখে ফেলি। এখানে দেওয়া আছে তোমার বি দেওয়া আছে, বি হচ্ছে 0.76 সি, সিটা হচ্ছে আলোর বেগ। আর এখানে তোমার হচ্ছে গতিশীল কাঠামোতে কি দেওয়া আছে, গাড়িটির দূরত্ব দেওয়া আছে এল, এল কত 5.80 মিটার। এবং এখন তোমাকে হচ্ছে বের করতে হবে কি স্থির অবস্থায় তার দৈর্ঘ্য কত ছিল, এল নটটা বের করতে হবে। আমরা কিন্তু সূত্র জানি, কিছুক্ষণ আগেই পড়লাম, আমরা জানি এল ইকুয়াল টু এল নট রুট ওভার 1 মাইনাস বি স্কোয়ার বাই সি স্কোয়ার। তোমাকে কি বের করতে হবে, এল নট বের করতে হবে। তাহলে এল নট বের করতে গেলে কি করতে হবে, তাহলে এল নট বের করতে গেলে খুব ইজি, যে এল নটের মানটা এই পাশে রেখে দিলাম, আর এটা কি হবে এই পাশে গিয়ে ভাগ হবে, তাহলে এল বাই রুট ওভার 1 মাইনাস বি স্কোয়ার বাই সি স্কোয়ার। তাহলে তুমি ক্যালকুলেশন করে নাও মানগুলো বসিয়ে। দেখো এখানে মান কত আছে, ভির মান যে এখানে এল এর মান, এটা এল, এখানে দেখো এল এর মান কত আছে, এল এর মান আছে 5.80 মিটার। এখানে দেখা হচ্ছে 1, আর হচ্ছে বির মান কত আছে 0.76 সি, আর এখানে সি তার হোল স্কয়ার, আমি হোল স্কয়ার একবারে করে দিলাম, করতে পারি। তাহলে ইকুয়াল টু কি করতে পারবো, ইকুয়াল টু যেটা করতে পারবো এখানে দেখো 5.80 রুট ওভার 1 মাইনাস, এখানে দেখো আমরা এখানে যদি এই সি সি কেটে দেই তাহলে থাকবে হচ্ছে 0.76 তার হোল স্কয়ার, 0.76 হোল স্কয়ার। এখন তুমি ক্যালকুলেশন করো, এখন ক্যালকুলেশন করলে হয়ে যাবে। তাহলে ক্যালকুলেশন করলে তুমি যেটা পাবা 8.92 মিটার। দেখো আদি দৈর্ঘ্য ছিল 8.92 মিটার, আর সেটা গতিশীল অবস্থায় দৈর্ঘ্য কত হয়েছিল, এই যে 5.80, তাহলে দৈর্ঘ্যটা সংকোচন হয়েছিল। এটাই তোমার অ্যান্সার। দেখো কত সহজ, অনেক সহজ এই ম্যাথগুলো, জাস্ট ক্যালকুলেশন পারলেই হয়ে যাবে। এখন সেকেন্ডলি আসো যে তোমার ঘড়িতে 20 সেকেন্ড সময় অতিবাহিত হলে, মানে আমার ঘড়িতে আমি স্থির অবস্থায় আছি, তার মানে পৃথিবীতে যে টাইম সেটাকে আমরা বলি টি, আর আমার বন্ধু অবশ্যই গতিশীল আছে, তার ঘড়িতে কত সময় অতিবাহিত হবে, তার মানে টি নট, তার টি নটটা কত হবে সেটা আমাকে বের করতে হবে। সেটা কি কম হবে নাকি বেশি হবে, অবশ্যই টি নটটা কি কম হবে, আমরা দেখে আসছি যে টি ইজ গ্রেটার দেন টি নট, টি ইজ গ্রেটার দেন টি নট,
এটা আমরা দেখে আসছি, কিছুক্ষণ আগেই দেখলাম। সো অবশ্যই তোমার কম হবে, আর যদি ওই গতিশীল অবস্থায় আমার বন্ধুর কম হবে, আর যদি কম না হয় তাহলে বুঝবে তোমার ম্যাথে সমস্যা আছে, ম্যাথে ভুল হয়েছে। ওকে, এখন আমরা দেখি যে ম্যাথটা কিভাবে করা যায়। যে এখানে কি কি দেওয়া আছে, বেগ দেওয়া আছে তার, হ্যাঁ বেগ দেওয়া থাকলেই আমরা করতে পারবো। এবং আমাদের হচ্ছে আমার ঘড়িতে যেটা সেটা হচ্ছে 20 সেকেন্ড, টি দেওয়া আছে, তাহলে টি নটটা বের করতে হবে। ঠিক আছে, জাস্ট এগুলা যা যা আছে তুমি সেগুলো দেখে লিখে নাও, তারপর সূত্র ফেলা হয়ে যাবে। তাহলে এইখানে আমাদের কি আছে, এখানে হচ্ছে বি আছে হচ্ছে 0.76 সি, এটা হলো আমার বন্ধু। আর হচ্ছে টি নটটা বন্ধুর ঘড়িতে বের করতে হবে গতিশীল অবস্থায়, এবং আমাদের আর পৃথিবীতে যে টাইম সেটা হচ্ছে 20 সেকেন্ড। এখন আমাকে টি নটটা বের করতে হবে। আমরা জানি সূত্রটা, আমরা ফেলে দেই। আমরা জানি যে টি ইকুয়াল টু হচ্ছে টি নট রুট ওভার 1 মাইনাস বি স্কোয়ার বাই সি স্কোয়ার। ওকে, খুব সহজে হয়ে যাবে। এখন দেখো আমাকে টি নট বের করতে হবে। টি নট বের করতে হলে টি নট ইকুয়াল টু কত হবে, টি নট ইকুয়াল টু আমরা লিখতে পারবো হচ্ছে টি রুট ওভার 1 মাইনাস বি স্কোয়ার বাই সি স্কোয়ার। তাহলে আমরা টিটা কত 20 সেকেন্ড আমরা বসিয়ে দিলাম, রুট ওভার 1 মাইনাস বি কত 0.76 সি ভাগ হচ্ছে সি তার হোল স্কোয়ার। এখন তুমি যদি এটা ক্যালকুলেশন করো তাহলে যেটা পাবা সেটাই তোমার রেজাল্ট। তাহলে দেখো এখানে 12.9998 সেকেন্ড। তাহলে দেখো তোমার বন্ধুর ঘড়িতে কতটা বাজবে, 12.998 সেকেন্ড। এত সময় হবে, আর তোমার কাছে কত মনে হবে 20 সেকেন্ড। তার মানে সময় কি হবে, কমে যাবে। তার মানে সুতরাং সময় কমে যাবে ইকুয়াল টু হচ্ছে আগে ছিল 20 আর এখানে হচ্ছে 12.998 এত সেকেন্ড, ইকুয়াল টু কত হবে, ইকুয়াল টু হবে 7.0015 সেকেন্ড। তার মানে হচ্ছে যে তোমার কাছে সেটা কয় মিনিট বেশি লাগবে, তোমার কাছে সেটা 7 সেকেন্ড বেশি লাগবে, ওর কাছে 7 সেকেন্ড কম লাগবে। তার মানে ওর কাছে যেটা 12 সেকেন্ড, তোমার কাছে সেটা 20 সেকেন্ড। ওকে, এটাই অ্যান্সার, আর কিছু না, এটাই অ্যান্সার। এখন দেখো আমাদের প্রথম সৃজনশীল কমপ্লিট করে ফেললাম। আশা করি তোমরা বুঝতে পারছো, যেহেতু আমি আগে বেসিক পড়ে নিছি, তাহলে খুব সহজেই বুঝতে পারো। এখন আমরা সেকেন্ড সৃজনশীলটা দেখব। দেখো সেকেন্ড সৃজনশীল যেটা বলছে যে 1 মিটার লম্বা একটি ধাতব বস্তুর ঘনত্ব পৃথিবীর পৃষ্ঠে দেওয়া আছে এত, মানে পৃথিবীতে, তার মানে হচ্ছে রো নট বলতে পারি এটা, যেহেতু পৃথিবীতে এর ঘনত্ব, তার মানে এটাকে আমরা বল রো নটটা এত, এবং বস্তুটিকে একটি বিশেষ যন্ত্রের মাধ্যমে দৈর্ঘ্য বরাবর, তাহলে দৈর্ঘ্য বরাবর যদি কোনো একটা বস্তুকে আমরা, এটা খুবই ইম্পর্টেন্ট কনসেপ্ট, যে দৈর্ঘ্য বরাবর কোনো বস্তুকে যদি গতিশীল করি তাহলে তার প্রস্থের কোনো পরিবর্তন হবে না, শুধু দৈর্ঘ্যেরই পরিবর্তন হবে। তার মানে তার ক্ষেত্রফলেরও কোনো পরিবর্তন হবে না, শুধু তার দৈর্ঘ্য বরাবর পরিবর্তন হবে। আচ্ছা, এটা ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট। আচ্ছা, এখানে বলছে যে গতিশীল অবস্থায় বস্তুর দৈর্ঘ্য নির্ণয় করো, খুবই ইজি, পেরে যাবা। তোমার হচ্ছে এল বের করতে বলছে, হ্যাঁ সূত্র ফেলে দিলেই হয়ে যাবে। এবং গতিশীল বস্তুটির ঘনত্ব কি পরিমাপ বাড়বে বা কমবে, এটা ইম্পর্টেন্ট, যে কতটুকু ঘনত্ব বাড়বে বা কতটুকু ঘনত্ব কমবে, এটা আমরা দেখব। এখন আমরা প্রথমে গ নাম্বারটা করে ফেলি, এটা খুবই সহজ হবে। সেটা হচ্ছে এরকম যে যা সবই দেওয়া আছে, তোমাকে জাস্ট কি বের করতে হবে, এটা হচ্ছে বেগ দেওয়া আছে ভি, আর এখানে হচ্ছে যে আদি দৈর্ঘ্য এল নট দেওয়া আছে, এল নট, তাহলে লিখে ফেলো যে এল নট ইকুয়াল টু হচ্ছে 1 মিটার, আর এখানে তোমার হচ্ছে বি দেওয়া আছে 0.9 সি। তাহলে তুমি এলটা বের করবা, এল ইকুয়াল টু হচ্ছে এল নট রুট ওভার 1 মাইনাস বি স্কোয়ার বাই সি স্কোয়ার। এটা জাস্ট এখানে বসিয়ে দিয়ে ক্যালকুলেশন করবা, ক্যালকুলেশন করলে তুমি কত পাবা, 0.4359 মিটার। তার মানে এটা দৈর্ঘ্য সংকোচন হবে, অনেক ছোট দেখা যাবে, হ্যাঁ মোটামুটি ছোট দেখা যাবে। তার মানে এটা ক্যালকুলেশন তোমরা বসিয়ে করতে পারবে, যে 0.9 সি কেটে দেবা, 1 মাইনাস 0.9 হোল স্কোয়ার করলে হয়ে যাবে। এখন আসো তোমাদের আমি ঘ নাম্বারটা করে দিই। ঘ নাম্বারটা খুবই ইম্পর্টেন্ট। ঘ নাম্বার, তো ঘ নাম্বার বলছে গতিশীল বস্তুটির ঘনত্ব কি পরিবর্তন হবে এবং কমবে, মানে ঘনত্ব কি বাড়বে নাকি কমবে সেটা আমাকে যাচাই করতে হবে। তাহলে দেখো আমি করি, যে আমাদের এখানে যখন পৃথিবীতে ছিল আদি ঘনত্ব, যেটা স্থির অবস্থায় ঘনত্ব, আমি লিখি যে স্থির অবস্থায় ঘনত্ব ইকুয়াল টু কত হবে, রো নট ইকুয়াল টু আমরা লিখতে পারবো
1.8 গুণন 10⁴ কেজি মিটার ইনভার্স কিউব। আচ্ছা, এটা আমরা ঘনত্ব পাইলাম কার রো নট। আর রোটা তোমাকে বের করতে হবে, রোটা হচ্ছে গতিশীল কাঠামোতে তার ঘনত্ব কত হবে সেটা তোমাকে বের করতে হবে। এবং আমাদের বেগ দেওয়া আছে, বেগ কত দেওয়া আছে, বেগ দেওয়া আছে হচ্ছে ভি দেওয়া আছে হচ্ছে, এটা বের করতে হবে, ভি হচ্ছে 0.96, হ্যাঁ এটা দেওয়া আছে। আচ্ছা, এখন আমরা যেটা করব, রোটা বের করতে হবে। আমরা রো ইকুয়াল টু কি জানি, রো ইকুয়াল টু জানি হচ্ছে m/v। আর একটা ইম্পর্টেন্ট কনসেপ্ট, এই বিটা কিন্তু এই বিটা আয়তন, এই বিটা হচ্ছে আয়তন, এটা মনে রাখতে হবে। তো আয়তন ভি, এই আয়তনকে দুইটা ভাগে ভাগ করা যায়। যেমন কিভাবে, যে আয়তন ভি ইকুয়াল টু লেখা যায় a ইন্টু এল। এ হচ্ছে ক্ষেত্রফলের সাথে যদি দৈর্ঘ্য গুণ করে দাও তাহলে আয়তন পেয়ে যাবে, তাহলে a ইন্টু এল লিখতে পারবো। এবং এই আমরা দেখছি যে গতিশীল অবস্থায় প্রস্থের কোনো পরিবর্তন হবে না, তার মানে আমি বলতেই পারবো শুধু দৈর্ঘ্যের পরিবর্তন হবে। তাহলে আমরা বলতে পারবো এটা, এই যে বিটা যদি গতিশীল হয় তাহলে আমরা এভাবে লিখতে পারবো যে ভি ইকুয়াল টু হচ্ছে a নট এল। শুধু এলটার কি হবে, এলটা হচ্ছে গতিশীল কাঠামোতে দৈর্ঘ্য, মানে দৈর্ঘ্য বরাবর যেহেতু এ গতিশীল হয়েছে, শুধু দৈর্ঘ্যেরই পরিবর্তন হবে কিন্তু প্রস্থের কোনো ক্ষেত্রফলে কোনো পরিবর্তন হবে না, এটা ইম্পর্টেন্ট। তাহলে এখানে কি লিখতে পারি, এটা হলো আয়তন, কিন্তু আমি বারবার বলছি বি কিন্তু আয়তন। আচ্ছা, তাহলে এম ইকুয়াল টু আমরা জানি যে এটা কিন্তু এমটা গতিশীল, তাহলে গতিশীলের সূত্র আমরা জানি যে এম ইকুয়াল টু এম নট আর রোটোবার 1 মাইনাস বি স্কোয়ার বাই সি স্কোয়ার, এটা আমরা সূত্র জানি, সূত্র থেকে পড়ে আসছি। আর ভি ইকুয়াল টু কি লিখতে পারি, ভি ইকুয়াল টু হচ্ছে এ নট এল, হ্যাঁ এলটা হচ্ছে গতিশীল দৈর্ঘ্য, গতিশীল অবস্থায় দৈর্ঘ্য। তাহলে এটাকে ক্যালকুলেশন করলে আমরা যেটা পাবো ইকুয়াল টু লিখতে পারবো, দেখো এখানে হচ্ছে যে এল এর আবার সূত্র ফেলতে পারবো। তাহলে এম নট থাকলো এখানে রোটোবার 1 মাইনাস বি স্কোয়ার বাই সি স্কোয়ার, আর এটা লিখতে পারবো এ নট, আর হচ্ছে এল এর মান কি লিখতে পারবো, এল এর মান আমরা লিখতে পারবো হচ্ছে যে গতিশীল অবস্থায় যেহেতু, তাহলে আমরা একটা সূত্র আছে তোমরা জানো এল এর, তাহলে এল নট রোটোবার 1 মাইনাস বি স্কোয়ার বাই সি স্কোয়ার, এটা তোমরা জানো এই সূত্রটা। এখন আমরা জাস্ট ক্যালকুলেশন করব। তাহলে উপরে থাকবে হচ্ছে এম নট, আর নিচে কি আসবে এ নট এল নট, আর এখানে কি আসবে তোমার, এখানে এই যে এই রোডটা নিচে চলে আসবে, এটার সাথে গুণ হবে, তো এটার সাথে গুণ হলে একটা রোড চলে যাবে, তাহলে থাকবে 1 মাইনাস বি স্কোয়ার বাই সি স্কোয়ার। এতটুকু মেবি বুঝতে পারছো। এখন রো নট ইকুয়াল টু কি লিখতে পারি, রো নট ইকুয়াল টু লিখতে পারি এম নট বাই, এটা তো মানে জাস্ট আদি অবস্থায় বা স্থির কাঠামোতে, বি নট লিখতে পারি আদি অবস্থার ক্ষেত্রে, ইকুয়াল টু এখানে কি লেখা যায় যে এম নট, তাহলে এ নট ইন্টু এল নট লিখতে পারি, লিখতে পারি না, যে বি নটটাকে ভাঙাইলে আমরা এই যে এই দুইটা অবস্থা পাবো, যে ক্ষেত্রফল ইন্টু দৈর্ঘ্য দিলে আয়তন পাওয়া যায়। তাহলে তার মানে এই যে এতটুকু আমি কি লিখতে পারি, এতটুকু জায়গায় আমি কি লিখতে পারবো, এতটুকু জায়গায় হচ্ছে রো লিখতে পারবো, রো নট লিখতে পারবো, রো নট লিখতে পারবো। তাহলে আমরা লিখতে পারবো ইকুয়াল টু হচ্ছে রো নট, আর এখানে হবে 1 মাইনাস বি স্কোয়ার বাই সি স্কোয়ার, আর এখানে আমাদের কি হবে রো হবে। এখন রোর মানটা বের করতে হবে তোমাদের, রো নটের মান কিন্তু দেওয়া আছে, সেটা বের করলেই হয়ে যাবে। তাহলে রো নটের মান কত, যে 1.84, তাহলে আমাদের রো নটের মান হচ্ছে 1.84 গুণন 10⁴, গুণন কত আছে 10⁴, গুণন 10⁴। আর এখানে আছে হচ্ছে আমাদের মান বসিয়ে দাও, যে 1 মাইনাস বির মান কত আছে 0.9 সি, আর এখানে সি তার হোল স্কয়ার। তো এটাকে ক্যালকুলেশন করলে খুব সহজেই সি চলে যাবে, এখানে ক্যালকুলেশন করলে পাবা যেটা, এটাকে ক্যালকুলেশন করলে তুমি পাবা 96842.1026526, এটা ক্যালকুলেশন করলে তুমি পাবা, এটা হচ্ছে কেজি মিটার ইনভার্স কিউব। এখন এটা হচ্ছে তোমার গতিশীল অবস্থায়, এর হচ্ছে কি হবে, ঘনত্ব হবে। এখন এর ঘনত্ব কতটুকু বাড়ছে দেখো, অবশ্যই বাড়া আছে, এখানে দেখো 1.8 গুণ 10⁴, আর এখানে 1 2 3 4 5 অর্থাৎ 5টা সংখ্যা আছে, তাহলে 9.6 গুণ 10⁵ হইতো, তার মানে অনেক বেশি। তার মানে আমাদের কতটুকু বাড়লো, ঘনত্ব কতটুকু বাড়বে, তার মানে ঘনত্ব বৃদ্ধি পাবে, ইকুয়াল টু হচ্ছে এটা থেকে আমাকে বাদ দিতে হবে 96842.1052 বিয়োগ হচ্ছে
1.4 1.84 গুণন হচ্ছে 10⁴, এটা বিয়োগ করে দিলেই আমরা হচ্ছে ঘনত্বের পরিবর্তনটা পেয়ে যাব। কতটুকু ঘনত্বের পরিবর্তন হচ্ছে, এটা হচ্ছে কেজি মিটার ইনভার্স কিউব। তাহলে ইকুয়াল টু কত হবে, এটাকে ক্যালকুলেশন করলে তুমি পাবা হচ্ছে 7.84 গুণন 10⁴ কেজি মিটার ইনভার্স কিউব। এইটাই তোমাদের অ্যান্সার। ওকে, তার মানে ঘনত্ব কতটুকু বৃদ্ধি পাবে, এতটুকু বৃদ্ধি পাবে। এখন আমাদের 2 নম্বর সৃজনশীল হয়ে গেল। খুব সহজ, দেখো খুব সহজে এটা করে ফেলতে পারলো, এবং এটা একটু ব্যতিক্রম ছিল। এখন আমরা যেটা করব 3 নম্বর সৃজনশীলটা সলভ করব। দেখো 3 নাম্বার কি বলা আছে এখানে, 3 নাম্বার বলা আছে হচ্ছে ধরো 370 আলোকবর্ষ দূরে অবস্থিত প্রাণীর বসবাস উপযোগী একটি গ্রহের সন্ধান পেয়ে নাসার বিজ্ঞানীরা 50 বছর বয়সী একটি কাসিম মানে কচ্ছপ, যেটা কাসিমকে 0.7 সি বেগে চলমান নবযানে করে ওই গ্রহের উদ্দেশ্যে পাঠায়। হ্যাঁ, কাসিমকে পাঠিয়ে দিবে ওইখানে। কাসিমের ভর 30 কেজি এবং গড় আয়ু মানে সর্বোচ্চ সে কত বছর বাঁচতে পারে, 450 বছর বাঁচতে পারবে। ঠিক আছে, 1 আলোকবর্ষ ইকুয়াল টু, এটা বলে দেওয়া আছে 1 আলোকবর্ষ ইকুয়াল টু এত। তাহলে 370 আলোকবর্ষ ইকুয়াল টু গুণ করে দিলেই আমরা টোটাল দূরত্বটা পেয়ে যাবো। আচ্ছা, বলছে যে চলন্ত অবস্থায় কাসিমের শক্তি নির্ণয় করো, যে চলন্ত অবস্থায় কাসিমের শক্তি কতটুকু ছিল সেটা আমাকে বের করতে হবে, এবং কাসিমটি জীবিত অবস্থায় ওই গ্রহে পৌঁছাতে পারবে কিনা সেটা আমাকে দেখাইতে হবে। অর্থাৎ তো এখন ঘ নাম্বার যেটা বললো, চলন্ত অবস্থায় কাসিমের শক্তি নির্ণয় করো। এই যে যখন কাসিমটি গতিশীল থাকবে তখন তার কত শক্তি হবে সেটা নির্ণয় করতে হবে। তাহলে খুবই সহজ, যে আমরা তো জানি যে ই ইকুয়াল টু হচ্ছে mc²। তাহলে m কিন্তু এই যে এমটাকে বলি আমরা গতিশীল অবস্থায় ভর, তাহলে এমটা বলি আমরা গতিশীল অবস্থায় ভর। এখানে কিন্তু গতিশীল অবস্থায় ভর বের নাই, এখানে কাসিমের ভর দেওয়া আছে কিন্তু গতিশীল অবস্থায় ভর কত সেটা বের করতে নাই। তার মানে আমাকে কি করতে হবে, এম এর সূত্র ফেলতে হবে, m নট ভাগ হচ্ছে 1/√b²/c²। এই যে আমরা m ইকুয়াল টু যে সূত্র, m ইকুয়াল টু m নট 1/b²/c² সেই সূত্র ফেলে দিলাম, গুণন c²। ওকে, এখন m নটের মান কত, এই যে দেখো কাসিমের ভর হচ্ছে 30 কেজি, তাহলে 30 বসাও, 30√1 - b²c²। বেগ কত বেগ নিয়ে যাচ্ছে, এই যে 0.7 সি বেগ নিয়ে যাচ্ছে। হ্যাঁ, 0.7 সি ভাগ হচ্ছে c তার হোল স্কয়ার আছে, হোল স্কয়ার দিলাম। তারপর কি হবে, c² আমরা করে দিলেই, এটা জাস্ট ক্যালকুলেশন করবা, তোমরা ক্যালকুলেটর দিয়ে ক্যালকুলেশন করবা। c হচ্ছে কত, c হচ্ছে 3 গুণন 10⁸ হোল স্কয়ার। তো এতটুকু ক্যালকুলেশন করলে তোমাদের যে রেজাল্টটা আসবে সেই রেজাল্টটাই হবে তোমাদের অ্যান্সার। তাহলে ইকুয়াল টু কত হবে, তাহলে এটা ক্যালকুলেশন করলে পাবা 3.78 গুণন 10⁸ এত জুল। তাহলে এত জুল কাসিমের শক্তি হবে। হ্যাঁ, এত জুল শক্তি, এটাই অ্যান্সার। দেখো এটা মিলে গেল তোমার অ্যান্সারের সাথে। এখন তোমাকে যেটা করতে হবে, দেখো যে কাসিমটি জীবিত অবস্থায় ওই গ্রহে পৌঁছাবে কিনা, জীবিত অবস্থায়। এখন তাহলে জীবিত অবস্থায় পৌঁছাতে গেলে তোমাকে দেখতে হবে যে গতিশীল অবস্থায়, গতিশীল কাঠামোতে ওর টাইম কত ছিল। এটা কিন্তু স্থির কাঠামোতে ও হচ্ছে কত বছর বাঁচতে পারে, স্থির কাঠামোতে ও হচ্ছে আমাদের হলো কত বছর বাঁচতে পারে, স্থির কাঠামোতে বাঁচতে পারে হচ্ছে 450 বছর, 450 বছর। এখন যখন ও নবযানে করে যখন ওই গ্রহে পৌঁছাবে তখন যদি দেখা যায় যে এর বয়স 450 বছরের কম, তাহলে জীবিত থাকবে, আর যদি দেখা যায় যে বেশি তাহলে মরে যাবে। বুঝতে পারছো? তার মানে হচ্ছে যে এখানে এখন কয়েকটা স্টেপ আছে, যে এই যে এত আলোকবর্ষ যেতে কত টাইম লাগবে সেটা বের করতে হবে। সেটা বের করার জন্য আমরা কি করতে পারবো, আমরা জানি ভি ইকুয়াল টু কি, ভি ইকুয়াল টু s/t। এটা আমরা জানি যে b ইকুয়াল টু s/t। তাহলে t ইকুয়াল টু কি লিখতে পারবো, t ইকুয়াল টু s/v লিখতে পারবো, আর অথবা s ইকুয়াল টু vt, এটা তো আমরা জানি। তো এইখানে আমাদের কি করতে হবে, এই যে আলোকবর্ষ s কে যখন b দিয়ে ভাগ করব, কত বেগে যাচ্ছে, 0.7 c বেগে যাচ্ছে, তখন যে টাইমটা বের হবে সেই টাইমটা হলো কি টাইম বের হবে, সেই টাইমটা বের হবে পৃথিবীর টাইম। তাহলে এই টিটা হবে পৃথিবীর সময়ে যে কতটুকু সময় অতিবাহিত করবে পৃথিবীর কাঠামোতে বা স্থির কাঠামোতে কতটুকু
টাইম ইউজ করবে সেটা আমরা বের করতে পারি। এস কত, এই যে এস হচ্ছে তোমার এস হচ্ছে এভাবে লিখে নেবা যে এস হচ্ছে 370 আলোকবর্ষ। এই 370 আলোকবর্ষ হলে সেটাকে তুমি কি করে নিবা, সেটাকে তুমি হচ্ছে যে 1 আলোকবর্ষ এত মিটার, সেটা মিটারে কনভার্ট করে নিবা। তাহলে 370 গুণন হবে কত, 946 গুণন 10⁻15, এটা হবে তোমার এত মিটার হবে দূরত্ব। এত মিটার তোমার দূরত্ব হবে। এটা ক্যালকুলেশন করো কত হয়। তাহলে এটা ক্যালকুলেশন করলে পাবা হচ্ছে 3.5 গুণন 10⁻18, এত তুমি মিটার পাইলা। এই মিটার দূরত্ব অতিক্রম করতে কত বেগে, যে 0.7 সি বেগে অতিক্রম করতে কত টাইম লাগবে সেটা আমরা একটু দেখব, যে কত টাইম লাগবে। 3.7 গুণন 10⁻18, 10 কত হবে, 18 হবে, 10⁻18। আর এইখানে কত হবে, এখানে বি বেগ হচ্ছে 0.7 গুণন ভির মান হচ্ছে কত, সি হচ্ছে 3.3 গুণন 10⁻8, 3 গুণন 10⁻8 এত। এখন এটাকে ক্যালকুলেট করলেই আমরা কি পেয়ে যাব, আমরা হলো এখানে বিটা লিখে নিও, বি ইকুয়াল টু হচ্ছে 0.7 সি, সিটা মানটা বসিয়ে দিছি। তাহলে এটা ক্যালকুলেশন করলে আমরা পৃথিবীর সময় টাইম, দেখো এটাকে ক্যালকুলেশন করলে তুমি যেটা পাবা সেটা 1.67 গুণন 10⁻10। এখানে দেখো 1 পয়েন্ট তোমার ক্যালকুলেটরে 1.666 এরকম আসবে, তুমি 1.67 দিয়ে নেবে, না হলে এই একটুর জন্য অনেক ডিফারেন্ট হয় রেজাল্ট। ওকে, এটা তোমাকে মনে রাখতে হবে। এখন আমি এইটাকে কিসে পরিণত করব, ইয়ারে, যেহেতু এটা সেকেন্ড বের হলো, এটাকে আমাকে কিসে পরিণত করতে হবে, এটাকে আমাকে ইয়ারে পরিণত করতে হবে। ইয়ারে পরিণত করার জন্য আমাকে সেকেন্ডকে প্রথমে মিনিটে রূপান্তর করব, তারপর মিনিট থেকে আমি কি করব, মিনিট থেকে হচ্ছে ঘন্টায় রূপান্তর করব, ঘন্টায় থেকে হচ্ছে দিনে রূপান্তর করব, দিনে থেকে আমরা ইয়ারে রূপান্তর করব। তাহলে দেখো এইটা সেকেন্ডকে যখন 60 দিয়ে ভাগ করব তখন মিনিটে রূপান্তর হবে, মিনিটকে যখন 60 দিয়ে ভাগ করব তখন ঘন্টায় রূপান্তর হবে, ঘন্টাকে যখন 24 দিয়ে ভাগ করব এটা তখন ঘন্টা থাকবে, ঘন্টাকে যখন আমরা 24 দিয়ে ভাগ করব তখন আমরা কি পাবো, দিন পাবো, দিনকে যখন 365 দিয়ে ভাগ করব তখন আমরা পাবো হচ্ছে কি পাবো, তখন আমরা ইয়ার পাবো। তখন এটাকে ক্যালকুলেশন করলে তুমি পাবা হচ্ছে 529.55 ইয়ার। তার মানে এই এতটুকু ডিস্টেন্স তাকে দূরত্ব অতিক্রম করতে গেলে এত বছর সময় লাগবে। কার সময়, পৃথিবীর সময় এত বছর লাগবে। এখন গতিশীলটা টাইমে কত সময় লাগবে সেটা আমাকে দেখতে হবে, যে এই দূরত্ব অতিক্রম করতে গেলে, এই যে 370 আলোকবর্ষ দূরত্ব অতিক্রম করতে গেলে এই গতিশীল অবস্থায় কত টাইম লাগবে সেটা আমাকে বের করতে হবে। তাহলে গতিশীল অবস্থায় টাইম বের করার জন্য সূত্র জানি যে টি ইকুয়াল টু টি নট রুট ওভার 1 মাইনাস বি স্কয়ার বাই সি স্কয়ার। এই যে টি নটটা কিন্তু আমাদের গতিশীল টাইম, ঠিক আছে। তাহলে আমাকে এই টি নটটা বের করতে হবে। তাহলে টি নটটা আমরা কিভাবে বের করতে পারবো, টি নট ইকুয়াল টু আমরা লিখতে পারবো যে টি গুণন রুট ওভার 1 মাইনাস বি স্কয়ার বাই সি স্কয়ার। আমরা ভির মান জানি এবং ভির মান বসিয়ে দেব। তাহলে টি ইকুয়াল টু রুট ওভার 1 মাইনাস ভির মান হচ্ছে 0.7 সি আর এখানে সি তার হোল স্কয়ার। তো এটাকে ক্যালকুলেশন করো, এই সিসি কেটে দাও, এই সিসি কেটে যাবে, এটাকে ক্যালকুলেশন করলে তুমি তোমার কাঙ্ক্ষিত রেজাল্ট পেয়ে যাবে। হ্যাঁ, দেখি এখন রেজাল্ট কত আসে। তুমি এটা ক্যালকুলেশন করলে পাবা হচ্ছে 378.17 ইয়ার, অর্থাৎ 378 বছর। এই যে ও যখন ওই এত বেগে যাবে, কাসিমটা যখন 0.7 সি বেগে যাবে, তখন এই যে এত দূরত্ব অতিক্রম করতে এস দূরত্ব, যে 370 আলোকবর্ষ, এই 370 আলোকবর্ষ দূরত্ব অতিক্রম করতে তার কত টাইম লাগবে, 378.17 ইয়ার। কিন্তু কাসিমের পৃথিবীতে থাকার অবস্থায় বয়স কত ছিল, 50 বছর। তাহলে তার মোট বয়স কত হবে যখন সে মানে গ্রহে পৌঁছাবে, গ্রহে পৌঁছানোর পর তার বয়স হবে কত হবে, ইকুয়াল টু হচ্ছে যে আমাদের 50 বছর ছিল পৃথিবীতে, সেটার সাথে আরো এই এত বছর যেহেতু ও মহাকাশে অবস্থান করবে, তাহলে এই বয়সটা যোগ করে দিতে হবে। তাহলে আমরা কত পাবো, 50 যোগ হচ্ছে 37817 ইয়ার।
এত ইয়ার। তাহলে ইকুয়াল টু কত লিখতে পারবো? তাহলে এটা হবে 428.17 ইয়ার। তাহলে টোটাল কত বছর সময় লাগবে ওর যখন গ্রহে পৌঁছাবে? 428 বছর। কিন্তু আমাদের কাসিমের গড় বয়স কত? কত বছর পর্যন্ত বাঁচতে সক্ষম সে? 450। তার মানে অবশ্যই সে জীবিত অবস্থায় গ্রহে পৌঁছাবে। যেহেতু 428 বছর লাগবে আর ও বাঁচতে পারে হলো 450 বছর পর্যন্ত, তাহলে সুতরাং যে 450 ইজ গ্রেটার দেন 428.17। সুতরাং কি করতে হবে? কাসিমটি জীবিত অবস্থায় গ্রহে পৌঁছাবে। হ্যাঁ, কাসিমটি জীবিত অবস্থায় গ্রহে পৌঁছাবে। ওকে, এই ছিল তোমাদের ম্যাথ। এটা হলো তোমাদের 3 নম্বর সৃজনশীল। আমি সম্পূর্ণটাই করে দিলাম। এখন আমরা যেটা করব 4 নম্বর সৃজনশীলটা করব। দেখো 4 নম্বর সৃজনশীল কি বললো এখানে, যে ভূপৃষ্ঠের একটি রকেট দৈর্ঘ্য হচ্ছে 10 মিটার এবং ভর হচ্ছে 500 কেজি। এটি ভূপৃষ্ঠের কোনো স্থির পর্যবেক্ষকের সাপেক্ষে, অর্থাৎ আমি বসে আছি ভূপৃষ্ঠে বা তোমরা বসে আছো, তার সাপেক্ষে যে এত বেগে চলতে শুরু করলো। এর সাপেক্ষে কত বেগে চলতে? 3.10⁻⁷ ms বেগে চলতে শুরু করলো। উদ্দীপকের আলোকের রকেটের চলমান দৈর্ঘ্য খুব সহজে বের করতে পারবা। L ইকুয়াল টু হচ্ছে L নট রুট ওভার 1 মাইনাস বি স্কোয়ার বাই সি স্কোয়ার। এখানে দেখো L নট দেওয়া আছে, L নট কত? 10 মিটার। হ্যাঁ, তারপর হচ্ছে যে তোমার বেগ দেওয়া আছে ভি ইকুয়াল টু কত? 3 গুণন 10⁻⁷। তাহলে ভি ইকুয়াল টু 3 গুণন 10⁻⁷। তাহলে এখানে বসাবা। হ্যাঁ, বসালে হয়ে যাবে। তাহলে L ইকুয়াল টু L নট কত? 10 মিটার। তাহলে বসাও 10 মিটার। আর এইখানে হচ্ছে তোমার 1, এখানে ভির মান কত? 3 গুণন 10⁻⁷, 3 গুণন 10⁻⁷, এবং এইখানে তোমার সির মান কত? সির মান হচ্ছে 3 গুণন 10⁸। এটা কি করবা? হোল স্কোয়ার করবা। হোল স্কোয়ার করলে হয়ে যাবে। এখানে ক্যালকুলেশন করলে তুমি যেটা পাবা সেটা হচ্ছে 9.95 মিটার। অর্থাৎ চলমান দৈর্ঘ্য তুমি কত পাবা? 9.95 মিটার। হয়ে গেল। এখন আমরা ঘ নাম্বার করব। ঘ নাম্বার বললো যে উদ্দীপকের রকেটটির বেগ দ্বিগুণ করা হলে এর ভরের কিরূপ পরিবর্তন হবে? গাণিতিক বিশ্লেষণ সহ ব্যাখ্যা করবে। এখন এইখানে প্রথমে যে বেগে যাচ্ছে সেই বেগের জন্য আমরা গতিশীল ভর বের করব এবং এই বেগটাকে দ্বিগুণ করে দেব। সেই ক্ষেত্রে বেগটা কত হবে সেটার সাথে ভরটা কত হবে সেটার সাথে আমরা তুলনা করব। তুলনা করলেই আমরা পেয়ে যাব। আমি আবার একটু রিভিউ করি যে প্রথমে আমরা হচ্ছে যে 3 গুণন 10⁷ নিয়ে আমরা এর গতিশীল ভর বের করব। তারপর আমি আবার কি করব? এর বেগটা দ্বিগুণ করে দেব। তার মানে দ্বিগুণ করলে 6 গুণন 10⁻⁷ হবে। তাহলে 6 গুণন 10⁻⁷ এর জন্য আমি এর আবার গতিশীল ভর বের করব। এখন এই দুইটা ভরের মধ্যে তুলনা করব। তুলনা করলেই আমরা দেখব যে কত বৃদ্ধি পাবে সেটা আমরা বের করে ফেলতে পারবো। তাহলে দেখো এইখানে আমরা যা যা আছে সেগুলো একটু লিখে নিই। যে এখানে m নট ইকুয়াল টু হচ্ছে 5000 কেজি, এটা দেওয়া আছে। এবং আমাদের দেওয়া আছে হচ্ছে ভি, যখন আমরা দ্বিগুণ করব না তখন হচ্ছে 3 গুণন 10⁷। তাহলে দেওয়া আছে 3 গুণন 10⁷ মিটার পার সেকেন্ড। তারপর হচ্ছে আমাদের কি, যে বেগ তো দেওয়া আছে, এর জন্য আমাকে কি করতে হবে? চলমান ভর বের করতে হবে। সুতরাং m ইকুয়াল টু আমরা জানি, এটা লিখবা, আমরা জানি m নট রুট ওভার 1 মাইনাস বি স্কোয়ার বাই সি স্কোয়ার। মান বসিয়ে দিয়ে ক্যালকুলেশন করলেই হয়ে যাবে। তাহলে আমরা m নট ইকুয়াল টু কত? m নট হচ্ছে আদি ভর, যেটা 5000। তাহলে 1 মাইনাস বির মান কত? বির মান হচ্ছে 3 গুণন 10⁷, আর সির মান হচ্ছে 3 গুণন 10⁸ তার হোল স্কোয়ার করো। হোল স্কোয়ার করলে আমরা একটা ভর পাবো। ভরটা কত হবে? তো এটাকে ক্যালকুলেট করলে আমরা পাবো হচ্ছে 5025.1890। এটা হচ্ছে আমাদের, মানে যখন আমরা বেগ যা আছে তাই রাখবো তখন এত কেজি ভর হবে। ওকে, এখন যখন আমি এটাকে কি করব? আরো দ্বিগুণ বেগ করে দেব। অর্থাৎ ভি ইকুয়াল টু, বা এটাকে ভি প্রাইম বলি, ভি প্রাইম ইকুয়াল টু কত হবে? দ্বিগুণ করে দিলে 6 হবে। 6 গুণন 10⁷ ms ইনভার্স 1 হবে। তাহলে কত হবে? তাহলে m ডট ইকুয়াল টু হচ্ছে m নট
আর হচ্ছে 1 মাইনাস ভি ডট স্কোয়ার ভাগ হচ্ছে সি স্কোয়ার। এটা আমরা ধরে নিলাম যে যখন আমরা বেগটা দ্বিগুণ করলাম তখন তার চলমান ভর হবে এম ডট আর বেগ হবে তখন বি ডট। হ্যাঁ, এটা আমরা বলে নিলাম। তাহলে ইকুয়াল টু কত হবে, এম নটের মান কত, এম নটের মান তো আগেই ছিল 5000 আর এখানে মান বসাও, তাহলে 1 মাইনাস বি ডটের মান 6 গুণন 10 টু দি পাওয়ার 7 আর এখানে হচ্ছে 3 গুণন 10 টু দি পাওয়ার 8 তার হোল স্কোয়ার। এখন এটাকে ক্যালকুলেট করো, ক্যালকুলেট করলে যে রেজাল্ট আসবে সেটাই। তাহলে এটা ক্যালকুলেট করলে আমরা পাবো হচ্ছে 5103.1036 এত কেজি। ঠিক আছে, 5.10। তাহলে আমাদের কতটুকু ভর বৃদ্ধি পাবে সেটা আমাকে দেখতে হবে এখন। যেহেতু এটা দেখো যে প্রথমে নিশ্চল অবস্থায় 5000 কেজি ছিল, সেটা এখন কত হলো 5025 আর এখানে হলো 5103। হ্যাঁ, তাহলে ভর অবশ্যই বেড়ে গেল। তাহলে সুতরাং আমরা বলতে পারি যে সুতরাং ভর বৃদ্ধি পাবে ইকুয়াল টু হচ্ছে 5103-1036 মাইনাস 5025.189 এত কেজি। তাহলে ভর কত বৃদ্ধি পাবে, ভর বৃদ্ধি পাবে 77.91 এত কেজি। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। দেখো তোমাদের অ্যান্সারের সাথে মিলে গেল। এই যে 77 কেজি কি হবে, ভর বৃদ্ধি পাবে। ওকে, খুব সহজ, জাস্ট সূত্র জানলেই করা যাবে। জাস্ট এই অধ্যায়ের 4টা সূত্র যদি খুব ভালো করে কমপ্লিট করতে পারো তাহলে এই অধ্যায় থেকে 100% তুমি অ্যান্সার করতে পারবা, খুব সহজ। এখন আমরা 5 নম্বর সৃজনশীল করব, তারপর 6 নম্বর। তো 5 নম্বর বললো যে 20 কেজি ভরের এবং 10 মিটার দৈর্ঘ্যের কোনো একটি বস্তু স্থির অবস্থা থেকে 5c বেগে চলা আরম্ভ করলো। একই ধরনের সৃজনশীল। তো বস্তুটি গতিশীল অবস্থায় দৈর্ঘ্য কত, এটা তো পারবাই, এটা আর করে দিব না। তোমার জাস্ট l ইকুয়াল টু l নট রুট ওভার 1 মাইনাস বি স্কোয়ার বাই সি স্কোয়ার। এখানে দেখো, এখানে l নট দেওয়া আছে আর বেগ দেওয়া আছে। তুমি এখন এটা করে নিলেই তোমার রেজাল্ট হবে 8.66 মিটার। তাহলে আমরা ঘ নাম্বার করি। ঘ নাম্বার করার জন্য আমাকে প্রথমে করতে হবে যে এর গতিশক্তি বের করতে হবে। আর গতিশক্তি নিউটনের ক্ষেত্রে বা চিরাচারিত পদার্থবিজ্ঞানের ক্ষেত্রে গতিশক্তি আমরা কি জানি, ইকে ইকুয়াল টু হচ্ছে হাফ এম নট বি স্কোয়ার। এম নট স্থির ভর, কিন্তু এখানে খুবই ইম্পর্টেন্ট, এটা হলো স্থির অবস্থায় ভর। যেহেতু স্থির অবস্থায় ভর কত, এই যে 20 কেজি, স্থির অবস্থায় ভর হলো 20 কেজি। তাহলে বসাও, তাহলে হাফ গুণন এম নট হচ্ছে 20 কেজি, 20 গুণন হচ্ছে ভি কত, ভি হচ্ছে এত, তাহলে হচ্ছে 0.5 গুণন সির মান হচ্ছে আমাদের 3 গুণন 10 টু দি পাওয়ার 8। এটা আমরা জানি যে ভি ইকুয়াল টু 0.5 সির মান কত, তো তোমরা জানো যে এটা জাস্ট 0.5 গুণন 3 গুণন 10 টু দি পাওয়ার 8। এটা আমাকে গুণ করে দিতে হবে মিটার পার সেকেন্ড। আচ্ছা, এটাকে ক্যালকুলেশন করলে আমরা যে রেজাল্ট পাবো সেই রেজাল্টের সাথে আমরা এর গতিশীল অবস্থার যে শক্তি হয় সেই শক্তিটা বের করব। বের করলেই আমাদের মোটামুটি কম্পেয়ার করলে অঙ্ক হয়ে যাবে। তাহলে এর ক্যালকুলেশন করলে আমরা যেটা পাবো, তাহলে একে ক্যালকুলেট করলে আমরা পাবো 2.25 গুণন 10 টু দি পাওয়ার 17 জুল। তাহলে এত হচ্ছে আমাদের গতিশক্তি। এটা নিউটনীয় বলবিদ্যা হতে, এটা লিখবা যে নিউটনীয় বলবিদ্যা হতে, নিউটনীয় বলবিদ্যার ক্ষেত্রে এটা লিখবা। তারপর হচ্ছে যে আমাদের আপেক্ষিক তথ্য অনুসারে লিখবা, আপেক্ষিক তথ্য অনুসারে তো আপেক্ষিক তথ্য অনুসারে আমাদের গতিশীল বরটা বের করে নিতে হবে। তাহলে গতিশীল বর বের করতে গেলে m ইকুয়াল টু হচ্ছে m নট, আমাদের এটা করতে হবে m নট আর এখানে রুট ওভার 1 মাইনাস বি স্কয়ার বাই সি স্কয়ার। তাহলে b তো জানাই আছে, b হচ্ছে 0.5c। তাহলে 5c যদি আমরা বসাই, জাস্ট ক্যালকুলেশন করব, তাহলেই হবে m নটটা হচ্ছে 20 কেজি ছিল আর m নটটা 20 কেজি এখানে লিখবা, আর রুট ওভার 1 মাইনাস বি স্কয়ারের মান তো দেওয়া আছে 0.5c, তাহলে 0.5c ভাগ c তার হোল স্কয়ার। তাহলে এই সিসি চলে যাবে, এটাকে ক্যালকুলেশন করলে আমরা যেটা পাবো, তাহলে এটাকে ক্যালকুলেশন করলে আমরা পাবো 23.094
এত কেজি, ঠিক আছে। 20 কেজি ছিল, ভরটা বৃদ্ধি পেয়ে কত হলো 23 কেজি হয়ে গেল। এখন এর জন্য গতিশক্তি বের করতে হবে। এর জন্য গতিশক্তি বের করার জন্য একটা সূত্র ফর্মুলা আমরা আগেও বলে রাখছি যে E ইকুয়াল টু হচ্ছে m মাইনাস m নট সি স্কোয়ার। তাহলে এমটা কত, গতিশীল অবস্থায় ভর হচ্ছে 23.094 আর মাইনাস হচ্ছে এম মানে স্থির অবস্থায় ভর 20, সি কত, সি হচ্ছে 3 গুণন 10⁸ তার হোল স্কোয়ার। তাহলে আমরা ক্যালকুলেট করলে কি পাবো, তাহলে এটা ক্যালকুলেট করলে 2.784 গুণন 10⁻17 এত জুল পাবো। তাহলে দেখো যে এখন কম্পেয়ার করি যে এটা আর এটা ঠিক আছে কিনা। এখানে 2.25 আর এখানে হলো 2.784, তাহলে কোনটা বেশি, 2.25 বেশি নাকি 2.278? অবশ্যই এটা বেশি। আর 10⁻7 এখানেও 10⁻7, তার মানে আমরা এটা বলতে পারি যে এটা বেশি হয়েছে। তার মানে সুতরাং যে E is not equal to E কে, তাহলে এটা আমাদের সমান হলো না। তার মানে আমরা বলতে পারি যে এটা লিখবা লাস্টে, এইভাবে লিখবা যে নিউটনীয় বলবিদ্যা হতে প্রাপ্ত গতিশক্তি এবং আপেক্ষিক তত্ত্ব অনুসারে প্রাপ্ত গতিশক্তি এক নয়। ঠিক আছে, এটা এভাবে লিখে দিলে খুব সুন্দর হয়ে যাবে। ওকে, তো আমরা লাস্ট সৃজনশীলটা করব, সেটা হচ্ছে আমাদের 6 নম্বর সৃজনশীল। তো 6 নম্বর সৃজনশীলটা হচ্ছে এরকম যে কোনো পরমাণু দুটি ইলেকট্রনের বেগ যথাক্রমে এত এবং এত, দুইটা ইলেকট্রনের বেগ দেওয়া আছে। তাহলে কত, 0.90 সি আর হচ্ছে 0.99 সি। এখানে সি হলো আলোর বেগ এবং ইলেকট্রনের স্থির ভর 9.1 গুণন 10⁻31 কেজি। দ্বিতীয় ইলেকট্রনটির গতিশীল ভর নির্ণয় করতে, এই যে আমাদের যে দ্বিতীয় ইলেকট্রন দেওয়া আছে তার গতিশীল ভর খুব সহজে নির্ণয় করতে পারবো। খুব কি সূত্র ইউজ করব, এই যে গতিশীল ভর m ইকুয়াল টু হচ্ছে m নট রুট ওভার 1 মাইনাস বি স্কয়ার সি স্কয়ার। তোমার m নট দেওয়া আছে, m নট কত দেওয়া আছে, m নট এই যে 9.1 গুণ 10⁻31 দেওয়া আছে এবং এই যে ভি সি দেওয়া আছে, হ্যাঁ বি দেওয়া আছে। বি বসাইলে তুমি কত পাবা, এখানে ক্যালকুলেট করলে পাবা 64.51 গুণন 10⁻31। হ্যাঁ খুবই সহজ, জাস্ট তুমি এই যে ভির মান বসাইতে পারলেই হয়ে গেল, এত কেজি, এটা পাবা। তারপর ঘ নম্বর আসছে। ঘ নম্বর বলো উদ্দীপকের কোন ইলেকট্রনের আপেক্ষিক গতিশক্তি বেশি হবে। আপেক্ষিক গতিশক্তি কোন ইলেকট্রনের বেশি হবে এটা বের করতে হবে। তাহলে আপেক্ষিক গতিশক্তি বের করার জন্য কি করতে হয়, আমাদের হচ্ছে যে E ইকুয়াল টু আমরা কি জানি, E ইকুয়াল টু হচ্ছে m মাইনাস m নট সি স্কয়ার, এটা জানি। তো এখানে তাহলে আমাকে এমটা বের করতে হবে। কার ক্ষেত্রে, যে প্রথম ক্ষেত্রে m বের করতে হবে, দ্বিতীয় ক্ষেত্রেও m বের করতে হবে। বের করে m নট থেকে বিয়োগ করে দিলেই, ক্যালকুলেশন করে দিলেই তোমরা বুঝে যাবা যে কার গতিশক্তিটা বেশি। এভাবে করে নিলেই হয়ে যাবে। আমি একটু করে দিচ্ছি। তাহলে প্রথমে আমাকে প্রথম ইলেকট্রনের জন্য এভাবে লিখবা, প্রথম ইলেকট্রনের জন্য গতিশক্তি, মানে প্রথম ইলেকট্রনের জন্য গতিশীল ভর, গতিশীল ভর কত হবে, গতিশীল ভর m ইকুয়াল টু আমরা কি জানি, m নট বাই রুট ওভার কি জানি 1 মাইনাস বি স্কয়ার বাই সি স্কয়ার। ওকে, তো বি তো দেওয়া আছে যে প্রথম ইলেকট্রনের ক্ষেত্রে v1 আমরা লিখি, তাহলে সুবিধা হবে। v1 ইকুয়াল টু হচ্ছে 0.90 সি। হ্যাঁ এখানে বসাও, বসিয়ে ক্যালকুলেশন করো কত হয় দেখো। তো এখানে বসাইলে আমরা যেটা পাবো যে m নটের মান দেওয়া আছে 9.1 গুণন 10⁻31 আর এখানে 1 মাইনাস বির মান কত 0.90 আর হচ্ছে 90 সি সি তার হোল স্কয়ার। তো এটা ক্যালকুলেশন সি সি চলে যাবে, ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন করলে পাবো হলো, তাহলে এর ভর হবে ক্যালকুলেট করলে 2.0877 লেখা গুণন হচ্ছে 10⁻30 এত কেজি ভর বেড়ে যাবে। তাহলে এক্ষেত্রে তোমার গতিশক্তি কত হবে, তাহলে আমরা E1 লিখি, E1 ইকুয়াল টু হচ্ছে m এর মান হলো কত, m 2.0877 গুণন 10⁻30 মাইনাস হচ্ছে m নটের মান তো আমাদের জানা আছে 9.1 গুণন হচ্ছে 10⁻31 এত, আর c এর মান হচ্ছে 3 গুণন 10⁻
8 তার হোল স্কয়ার। তো ক্যালকুলেট করলে যেটা পাবা সেটাই হচ্ছে তোমার প্রথম ইলেকট্রনের জন্য শক্তি বের হবে, আপেক্ষিক শক্তি। এটা গুণ করলে যে শক্তি পাবা 1.05991 গুণন 10 টু দি পাওয়ার, এখানে পাবা 10 টু দি পাওয়ার -13। তার মানে এত তুমি কি পাইলা, জুল শক্তি পাইলা। এখন দ্বিতীয় ক্ষেত্রে তুমি বের করবা দ্বিতীয় ইলেকট্রনের জন্য, তোমার দ্বিতীয় ইলেকট্রনের জন্য গতিশক্তি, তোমার হচ্ছে গতিশক্তির জন্য আগে গতিশীল ভর বের করতে হবে। তাহলে ভরটাকে আমরা m ধরলাম বা m ডট ধরলাম। m ডট ইকুয়াল টু কত, m নট 1 মাইনাস v স্কয়ার বাই c স্কয়ার। তো আমরা এটা বসিয়ে দিই। v এর মান হচ্ছে দ্বিতীয় ক্ষেত্রে দ্বিতীয় ইলেকট্রন মানে v2 ইকুয়াল টু হচ্ছে 0.99c। তাহলে 0.99c। আচ্ছা, এটা আমরা বসিয়ে দিই। এখন বসিয়ে দিলে ক্যালকুলেট করলে হয়ে যাবে 9.1 গুণন 10 টু দি পাওয়ার -31, আর এখানে রুট ওভার 1 মাইনাস ভির মান কত, ভির মান হচ্ছে 0.99c ভাগ হচ্ছে c তার হোল স্কয়ার। তো এটা ক্যালকুলেট করলে আমরা যেটা পাবো, এটা ক্যালকুলেট করলে 6.45081 গুণন 10 টু দি পাওয়ার 30 এত কেজি পাবো। তো এটাকে কি করতে হবে, শক্তিতে যখন আমরা রূপান্তর করব তখন আমরা ধরলাম E1 বা E2 ধরি তাহলে বেটার হবে। তাহলে এটা আমাদের প্রথমটা কি ধরছি E1 আর এটা E2। তাহলে E2 ইকুয়াল টু হবে হচ্ছে আমাদের m ডট মাইনাস m নট c স্কয়ার। জাস্ট m নট এর মান হচ্ছে 6.45081 গুণন 10 টু দি পাওয়ার 30 বিয়োগ হচ্ছে আমাদের এখানে ছিল 9.1, m নট হচ্ছে 9.1 গুণন 10 টু দি পাওয়ার 31 এত গুণন c স্কয়ার মানে হচ্ছে আমাদের 3 গুণন 10 টু দি পাওয়ার 8। তাহলে 3 গুণন 10 টু দি পাওয়ার 8 স্কয়ার। এটাকে ক্যালকুলেট করলে আমরা যেটা পাবো, এটাকে ক্যালকুলেট করলে পাবো হচ্ছে 4.9867 গুণন 10 টু দি পাওয়ার -13। এখন দেখো কোন শক্তিটা বেশি, কার শক্তি বেশি। এখানে দেখো খেয়াল করো, এখানেও কিন্তু 13, এখানেও 10 টু দি পাওয়ার 13, এখানেও 10 টু দি পাওয়ার 13। তাহলে এই সংখ্যাটা যেটা বড় হবে সেটাই বড় হবে, যে 1.0591 আর এখানে আছে কত 4.98। তার মানে এইটা বেশি, অর্থাৎ E2টা বেশি। তার মানে সুতরাং E2 ইজ গ্রেটার দ্যান E1। এটাই তোমাদের অ্যান্সার, এটাই অ্যান্সার। তো আমি টোটাল 6টা ম্যাথ করে দিলাম, 6টা সৃজনশীল তোমাদের করে দিলাম। এই 6টা করে দিলেই, মানে এই 6টা যদি তোমরা করতে পারো তাহলে টেস্ট পেপারে বাকি যত সৃজনশীল আছে খুব সহজে করে ফেলতে পারবা। ঠিক আছে, তো আশা করি তোমাদের 6টা সৃজনশীল ভালো লাগবে। আর এই 6টা সৃজনশীল করলেই তুমি একটা সৃজনশীল পেয়ে যাবে 100% শিওর। ঠিক আছে, তাহলে তোমরা এই 6টা সৃজনশীল করে ফেলো। আমরা নেক্সট ডে সেকেন্ড পেপারের ভৌত আলোক বিজ্ঞান নিয়ে আমরা কয়েকটা সৃজনশীল দেবো। সেই ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।